হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমার এখানে মধ্য পশ্চিম আমেরিকায় এখন রবিবার সেপ্টেম্বর 15 আর এখন হচ্ছে দুপুরবেলা। তো আমি যে গল্পটা শুরু করেছিলাম সত্যজিৎ রায়ের ফেলুদার সঙ্গে কাশিতে, ওটা খুবই বড় বলে আমি 30 মিনিটের মতো পড়েও পুরোটা শেষ করতে পারিনি, তাই ওটা 1 নম্বর খণ্ড বা প্রথম খণ্ড নাম দিয়েছি। আজকে শুরু করতে চলেছি দ্বিতীয় খণ্ড। সকলে মিলে চলুন পড়তে চলি বাকি অংশটা ফেলুদার সঙ্গে কাশিতে। শুটিং শুরুর দিন অর্থাৎ 13ই ফেব্রুয়ারি ভোর 6:30টায় দ্বারভাঙা ঘাটে পৌঁছে 10:30টার মধ্যে মছলি বাবার আস্তানা আবিষ্কারের পুরো দৃশ্যটা শেষ হয়ে গেল। যারা ফিল্ম তৈরি করে তাদের একটা হিসেব আছে যে দিনে যদি 3 মিনিটের ছবি তোলা যায় তাহলে বুঝতে হবে যথেষ্ট কাজ হয়েছে। 3 মিনিটের ছবি মানে পর্দায় দেখাতে যেটা 3 মিনিটই সময় নেবে। এই হিসেবেই যে ছবি পর্দায় চলবে 2 ঘন্টা অথবা 120 মিনিট, সে ছবি তুলতে গড়ে লাগে 40 থেকে 45 দিন। স্টুডিওর 8 ঘন্টা কাজের মধ্যে 3 মিনিটের ছবি তোলা কঠিন নয়, কিন্তু আউটডোরে মাত্র এক সকালে আজ আমরা প্রায় রেকর্ড করে ফেলেছি, কারণ আজকের এই দৃশ্য পর্দায় থাকবে প্রায় 5 মিনিট। প্রথম দিন বলে ঘাটে শুটিং দেখার জন্য বেশি ভিড় হয়নি। যারা এগিয়ে এসে দেখার বেশি আগ্রহ প্রকাশ করেছিল তাদের দিয়ে ঘাটে হাঁটা চলা করিয়ে শটেই কাজে লাগিয়ে দেওয়া গেছে। সব রকম লোকই ঘাটে হাঁটা চলা করে, কিন্তু ছবিতে দেখাতে গেলে এমন লোক চাই যাদের কাশির ঘাটে মানায় ভালো। এইসব লোকের জন্য দৃষ্টি সজাগ রাখতে হয়। গেরুয়াধারী সন্ন্যাসী, পান্ডা বা তীর্থযাত্রী টাইপের লোক বা লাঠি হাতে কোমর ভাঙা বুড়ি, এদের দেখলেই আমাদের লোভ লেগে যায় তাদের কথা বলে বুঝিয়ে ছবির কাজে লাগানোর জন্য। শুধু মানুষ নয়, গরু, ছাগল, কুকুর এসবও এইভাবে কাজে লাগিয়ে নিতে হয়। ইচ্ছে করলে পুলিশ লাগিয়ে ঘাটকে ঘাট খালি করে দিয়ে শুধু অভিনেতাদের নিয়েই কাজ করা যায়, কিন্তু বেনারসের ঘাটে একমাত্র ফেলুদাই চলে ফিরে বেড়াচ্ছে, এ দৃশ্য একেবারেই বিশ্বাসযোগ্য হতো না। তাই লোক জোগাড়ের জন্য এত মেহনত। এখানে বলে রাখি যে প্রথমবার দ্বারভাঙা প্যালেসে ঢুকে উঠোনের ডান দিকে যে স্তূপীকৃত পুরনো ভাঙা আসবাব দেখেছিলাম, আজ তার সমস্তটুকু দড়ি দিয়ে বেঁধে একতলা থেকে দোতলায় চালান করে দিতে হলো। সেগুলো রাখা হয়েছিল দোতলার বারান্দার একটা কোণে। আচমকা মছলি বাবা এসে পড়ায় সেই ভাঙা আসবাবের স্তূপের পিছনেই লুকালো হলো ফেলুদাকে জায়গা হিসেবে। সকালের কাজ শেষ করে 11:30টার মধ্যেই যে যার হোটেলে ফিরে এলাম। বিকেলের প্রোগ্রাম হলো 4টের মধ্যে আবার ঘাটে হাজির হওয়া। মগনলালের বজরা করে মছলি বাবা দর্শনে আসছেন, সেই দৃশ্য তোলা হবে। প্রথম দিন সকালে দ্বারভাঙা ঘাটের শুটিংয়ে বিশেষ ভিড় না হলেও বিকেলে সেই একই ঘাটে গিয়ে দেখি তার চেহারাটা হয়েছে ফুটবল স্টেডিয়ামের মতো। শুধু ঘাটে কেন, গঙ্গার বুকেও হঠাৎ নৌকার সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যারা ডাঙায় জায়গা পায়নি তারা জল থেকে শুটিং দেখার মতলব করেছে। নৌকোয় আপত্তি নেই, কারণ বেনারসের ছুটিতে এসে বহু লোকই বিকেলে নৌকা ভাড়া করে বেড়ায়, কিন্তু ঘাটের দর্শকদের তো সামলাতে হবে। এই ভিড় জিনিসটা যে কি মারাত্মক হতে পারে সেটার একটা উদাহরণ আমারই একটা পুরনো ছবি থেকে দিই। চিড়িয়াখানা ছবি শুটিং হয়েছিল কলকাতার বাইরে বারাসাত ছাড়িয়ে বামুনগাছি বলে একটা গ্রামে। আমবাগানের মধ্যে একটা বেশ বড় খোলা জায়গায় আমরা পাঁচিলে ঘেরা গোলাপ কলোনির সেট তৈরি করে নিয়েছিলাম। কোনো ফিল্মের জন্য তৈরি করা ঘরবাড়ি, রাস্তাঘাটকে বলে সেট। গল্পে একজন অবসরপ্রাপ্ত জজ সাহেবের বিশেষ করে তৈরি এই কলোনিতে ছিল ফুলের বাগান, যাকে বলে নার্সারি, পুকুর, কলোনির কর্মচারীদের থাকবার জন্য গোটা 6 কটেজ, জজ সাহেবের নিজের বাংলো, একটা বড় গোয়ালে 8-10টা গরু আর বেড়া দিয়ে ঘেরা পোলট্রি। অত্যন্ত নিরিবিলি পরিবেশ। প্রায় 1 মাস ধরে অনেক খেটে অনেক খরচে আমরা তৈরি করেছিলাম এই কলোনি। শুটিংও হবে প্রায় 1 মাস। শুটিংয়ের জায়গা থেকে মাইল 2 দূরে রেলের স্টেশনে ট্রেন আসা যাওয়ার শব্দ পেতাম। এটা জানতাম যে দুপুরে 1টার সময় কলকাতার একটা ট্রেন এসে সেখানে থামে। প্রথম কয়েকদিন নির্বিবাদে কাজ হলো। তারপর একদিন কলকাতার ট্রেনটা ছেড়ে যাবার ঘণ্টাখানেক পরে একটা কোলাহল শুনতে পেলাম।
ক্রমে কোলাহল স্পষ্ট হবার পর বুঝতে পারলাম ছেলের দল আসছে স্লোগান দিতে দিতে। স্লোগান হলো শুটিং দেখতে দিতে হবে, ইনকিলাব জিন্দাবাদ। আরো কাছে এলে পর পাঁচিলের উপর দিয়ে সরকির ডগা দেখা গেল। পরে বেরোলো সেগুলো সরকি নয়, ছেলের দল আখের ক্ষেত থেকে খান 50 আখ উপড়ে নিয়ে সেগুলো কাঁধে নিয়ে আসছে। তারা এসেই পাঁচিলের বাইরে যত আম গাছ ছিল সব কটার জুৎসই ডালগুলো দখল করে ফেললো। অবাক হয়ে দেখলাম যে ছেলের ভিড়ে গাছের পাতা আর দেখাই যাচ্ছে না। আমরা এই অবস্থাতেই কাজ শুরু করে দিলাম, কারণ একবার তাদের নামতে বলার পরক্ষণেই কলোনি জুড়ে স্টক বর্ষণ শুরু হয়েছিল। ঘণ্টাখানেক কাজের পর হঠাৎ একটা মর্মর শব্দ শোনা গেল এবং তারপরেই ঝুপঝাপ আর সঙ্গে সঙ্গে আর্তনাদ। একটা গাছের ডাল ভেঙে 7টি ছেলে মাটিতে পড়েছে, তার মধ্যে একজন গুরুতরভাবে জখম। সেই জখম ছেলেকে ফার্স্ট এড দিল আমাদেরই একজন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। শুভেন্দু এককালে ডাক্তারির ছাত্র ছিল। কিন্তু আশ্চর্য এই যে এমন একটা দুর্যোগের পরেও দলের কারোরই শুটিং দেখার উৎসাহ কমলো না এবং একটি ছেলেও গাছ থেকে নামলো না। এইভাবে এই অবস্থায় পরপর 4 দিন আমাদের শুটিং করতে হয়েছিল। এমনও দেখেছি যে মাঝবয়সী ভদ্রমহিলাদের কাঁধে চড়িয়ে গাছে তুলে দিচ্ছে এইসব ছেলেরা। মহিলারাও এই সুবর্ণ সুযোগ পেয়ে পরম আহ্লাদে ঘন্টার পর ঘন্টা গাছের ডালে বসে কাটিয়ে দিচ্ছেন। আসলে ব্যাপারটা হচ্ছে সিনেমাটা যে পর্দায় দেখার জিনিস সেটা অনেকেই ভুলে যায়। তারা ভাবে খোলা মাঠে যেমন লোকে যাত্রা দেখে, খোলা রাস্তাঘাটে শুটিং দেখাটাও বুঝি সেই রকম জিনিস। যাই হোক, ঘাটে ভিড় হবে সেটা আন্দাজ করেছিলাম, তাই সঙ্গে মোটা দড়ি আনা হয়েছিল। সেটা বার করে ভানু আর কামু কর্ডন তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। এসব অবস্থায় মেজাজ গরম করে লাভ হয় না। সবাইকে মিষ্টি কথায় বুঝিয়ে দিতে হয় ভিড় করে এগিয়ে এলে আমাদের কাজের কি ধরনের ক্ষতি হয়। যখন বলা হলো যে কাজের জায়গাটুকু খালি করে না দিলে আমরা কাজ বন্ধ করে ক্যামেরা গুটিয়ে সরে পড়ব আর তাহলে কারুরই কিচ্ছু দেখার থাকবে না, তখন সকলেই মোটামুটি ভদ্র হয়ে দড়ির পিছনে রয়ে গেল। এদিকে উৎপল দত্ত উত্তরে 2 ঘাট দূরে বজরার মাথায় আরাম কেদারায় রেডি হয়ে বসে আছে। আমাদের একজন লোক সে ঘাটে রাখা হয়েছে, আমরা তৈরি হলে তাকে সিগন্যাল করব। তখন তার ইশারায় মগনলালের বজরা আমাদের ঘাটের দিকে রওনা হবে। দারভাঙা ঘাটে ফেলুদা, লালমোহন আর তোপসে রেডি হয়ে আছে, আর তাদের সঙ্গে আছেন লিটল থিয়েটারের সত্য বন্দ্যোপাধ্যায়, যিনি ক্যালকাটা লজের ম্যানেজার চক্রবর্তী মশাইয়ের পাঠ করছেন। মগনলালের বজরা দেখতে পেয়ে এই চক্রবর্তী মশাই কাশির এই ডাকসাইটে লোকটিকে ফেলুদের চিনিয়ে দেবেন। ফেলু বাইনোকুলার দিয়ে মগনলালকে দেখবে। তারপর বজরা আমাদের ঘাটে লাগলে পর মগনলাল ছাদ থেকে সিঁড়ি দিয়ে নেমে ভৃত্যের হাত থেকে রূপোর রেকাবির উপর সিল্কের রুমাল দিয়ে ঢাকা উপঢৌকন নিজের হাতে নিয়ে ফেলুদের সামনে দিয়েই মছলি বাবার সভার দিকে চলে যাবে। লাল হলো মছলি বাবার নম্বর 1 ভক্ত। যদিও মছলি বাবা ঘাটেরই একটা অংশে বসেন, এ দৃশ্য কাশিতে না তুলে কলকাতায় তোলা হবে, কারণ সভায় অনেক ঘটনা আছে, সেটা স্টুডিওতে তোলা অনেক বেশি সুবিধা। এবারে ফেব্রুয়ারি মাসে তোলা হলো মগনলাল ফেলুদার সামনে দিয়ে মছলি বাবার দিকে এগিয়ে গেলেন, আর এপ্রিল মাসে কলকাতায় তোলা হবে মগনলাল মছলি বাবার সামনে বসে তাকে প্রণাম করে তার 2 হাতে উপঢৌকন তুলে দিলেন। দর্শক যখন দেখবে তখন এই 2 মাসের ব্যবধান তারা কিছুই বুঝতে পারবে না। প্রথম দিন মগনলালের যে দৃশ্যটা তোলা হলো সেটা ছবির একেবারে গোড়ার দিকের দৃশ্য, আর দ্বিতীয় দিন তোলা হলো ছবির একেবারে শেষ দিনের দৃশ্য। এখানেও মগনলাল বজরা করে এসে হাতে ভেট নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, কিন্তু এবার তাকে দেখছে কেবল লালমোহন আর তোপসে। এই লালমোহন আর তোপসেকে দেখে চেনা মুশকিল হবে, কারণ তারা দুজনেই ফেলুর নির্দেশ মতো ছদ্মবেশ নিয়ে এসেছে। দুজনেরই পরনে গেরুয়া, মাথায় জটা, কপালে চন্দন আর গলায় রুদ্রাক্ষের মালা। লালমোহনের হাতে আবার যষ্টি আর কমণ্ডুল। তাকে বুরুজের ওপর বসে মাঝে মাঝে গালবাদ্য আর ববম ববম করতে হচ্ছে। তোপসে খেয়াল রাখছে জটায়ু বাড়াবাড়ি করে ফেলছে কিনা। মেকআপ যে দুর্ধর্ষ রকম ভালো হয়েছিল সেটা বুঝলাম যখন দেখলাম লালমোহন ঘাটে হাজির হওয়া মাত্র একটি পান্ডা তাকে মহাভক্তিবরে প্রণাম করলো। লালমোহনও দেখি দিব্যি আধবোজা চোখে তার মাথায় হাত দিয়ে তাকে আশীর্বাদ করলেন। ভিড় সত্ত্বেও ঘাটের শুটিং আশ্চর্যভাবে উতরে গেল। কাজের শেষে আমরা আর ভিড়ের দিকে না গিয়ে সবাই মিলে বজরার ছাতে চড়ে বসলাম। বজরাই আমাদের দশাশ্বমেধ ঘাটে পৌঁছে দিল।
যেদিন সকাল থেকে বিকেল অবধি ঘাটে কাজ হতো সেদিন দুপুরের খাওয়াটা বজরাতে বসে সারা হতো। কাগজের বাক্সে শুকনো খাবার, শেষ হলেই বাক্স জানালা দিয়ে গঙ্গার জলে ফেলে দেওয়া হচ্ছে, আর অমনি চিলের দল ছো মেরে বাক্স থেকে চপ কাটলেটের টুকরো তুলে নিচ্ছে। দ্বার ভাঙার কাজ শেষ করে আমাদের যেতে হয়েছিল দক্ষিণে বেশ খানিকটা দূরে বিখ্যাত কেদার ঘাটে। কাউকে বলা হয়নি যে আমরা ঘাট বদল করছি, তাই বিকেল হতে না হতে সব লোক গিয়ে হাজির হয়েছিল সেই দ্বার ভাঙা ঘাটেই। কিন্তু কেদার ঘাটে শুটিংয়ের তোড়জোড় করার সময় দেখা গেল উত্তর দিক থেকে পিলপিল করে লোক আসছে হেঁটে আর নৌকায় এই কেদারের দিকেই। আসল খবর কত তাড়াতাড়ি পৌঁছে গেছে শুটিং দর্শন প্রার্থীদের কানে সেটা দেখে বেশ অবাক লাগলো। ভিড় যদি বা দূরে সরে গিয়ে আমাদের শট নিতে দেয় তাহলেও একটা অসুবিধায় পড়তে হয়। তখনই যদি দৃশ্যটা হয় মজার, আর সেই মজা যদি লালমোহনের একটা বড় ভূমিকা থাকে, শটের মধ্যে দর্শক হো হো করে হাসতে আরম্ভ করে, ফলে অভিনেতারা যে কি কথা বলছে আর সেটা ঠিকভাবে বলছে কিনা বোঝা খুব কঠিন হয়ে পড়ে। টেপ রেকর্ডারে অবশ্যই সাউন্ড তোলা হচ্ছে, কিন্তু তাতেও দর্শকদের হাসির শব্দ অন্য সব শব্দকে ছাপিয়ে উঠছে। এই হাসির ভেতর ফেলু তোপসে লালমোহনের কথা খুঁজে বার করা অনেক সময় খুব কঠিন হয়ে পড়ে। অথচ এ কাজটা না করলেও নয়, কারণ কলকাতায় এসে এই টেপ শুনেই এদের তিনজনকে দিয়ে আবার কথাগুলো বলিয়ে নতুন করে রেকর্ড করে ছবির সঙ্গে জুড়তে হবে। একেই বলে ডাবিং। এই ডাবিং নিখুঁত হলে পর ঠোঁট নাড়ার সঙ্গে কথা হুবহু মিলে যায়, আর লোকে ধরতেই পারে না যে ছবি আগে তোলা হয়েছে আর শব্দ পরে জোড়া হয়েছে। ঘাটের পর গলি নিয়ে পড়তে হয়। ফেলুদারা এসে উঠেছে দশাশ্বমেধ রোডের উপর ক্যালকাটা লজ হোটেলে। সেখান থেকে বিশ্বনাথের গলি ধরে জ্ঞানবাপী পেরিয়ে আরো কয়েকটা অলি গলি পেরিয়ে তাদের যেতে হবে মগনলালের বাড়ি। এই যাওয়ার পথে কথাবার্তা আছে, আর আছে ষাঁড়ের সামনে পড়ে লালমোহনের ভোরকে যাওয়া। বিশ্বনাথের গলিতে ভিড় ম্যানেজ করে শট নিয়ে গানব্যাপীতে মগনলালের সঙ্গে মিটিংয়ের শট নিয়ে যে গলিতে ষাঁড়ের সঙ্গে সাক্ষাৎ হবে সেখানে ক্যামেরা সমেত গিয়ে হাজির হলাম। কলকাতায় বসে যখন চিত্রনাট্য লিখেছি তখন জানতাম না যে কাশিতে গত কয়েক বছরে ষাঁড়ের সংখ্যা অনেক কমে গেছে। অথচ ষাঁড় ছাড়া কাশি ভাবাই যায় না, আর ষাঁড়ের সামনে পড়ে জটায়ুর কি দশা হবে সেটাও দেখানো দরকার। গলির লোকেরা বলল কাছাকাছির মধ্যে কোনো ষাঁড় নেই, ষাঁড় আনতে হবে ঘাট থেকে, তার মানে কম করে মাইল খানেকের পথ। আর ষাঁড় বাবাজি সেখানে থাকলেও তিনি তার স্বাভাবিক বিচরণ ক্ষেত্র ছেড়ে আমাদের বাছাই করা এই গলিতে আসবেন, সেটা হবে কিনা সেও এক প্রশ্ন। কামু এগিয়ে এলো, বলল হাতে ষাঁড়ের খাদ্য কিছু শাকসবজি নিয়ে ষাঁড়কে প্রলোভন দেখিয়ে সে যে করে হোক তাকে শুটিংয়ের জায়গায় এনে হাজির করবে। কামু আমাদের সকলের শুভেচ্ছা নিয়ে চলে গেল। আমরা অপেক্ষার জন্য প্রস্তুত হলাম। খুব ভোরে বেরোনো হয়েছে, প্রাতরাশের সময় পাওয়া যায়নি, তাই কাছেই বিশাল আকারের জিলিপি ভাজা হচ্ছে দেখে তাই দিয়ে সকলে ব্রেকফাস্ট সেরে নিলাম। লালমোহন দেখলাম মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে পড়ছেন, সেটা বোধহয় ষাঁড়ের চিন্তাতেই। সোনার কেল্লায় তাকে উটের সামনে পড়তে হয়েছিল, সেখানেও চিন্তার কারণ ছিল, তবে ষাঁড়ের তুলনায় উট অনেক বেশি নিরীহ। ষাঁড় মশাই কখন কি করে বসেন সেটা আগে থেকে অনেক সময়ই বোঝা যায় না, তাই লালমোহনের উদ্বেগের কারণ যথেষ্টই রয়েছে। এখানে আর একটা দৃশ্য নিয়ে একজন অভিনেতার উদ্বেগের গল্প একটু বলে রাখি। সোনার কেল্লার ভিলেন মন্দার বোস ডাক্তার হাজরাকে ঠেলা মেরে পাহাড় থেকে ফেলে দিয়েছিল। শৈলেন মুখার্জি করেছিল ডাক্তার হাজরার পাঠ। তাকে যে মন্দার বোস ঠেলা মারবে সেটা শৈলেন জানতো, কিন্তু দৃশ্যটা ঠিক কিভাবে তোলা হবে সেটা আমার জানা থাকতেও আমি ওকে বলিনি। ও বোধহয় ভেবে রেখেছিল যে সত্যজিৎ রায় যখন ফাঁকি দেওয়া পছন্দ করেন না তখন ওকে বুঝি সত্যিই পাহাড়ের গা দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে হবে। রাজস্থান যাবার আগে শৈলেন তার বাড়িতে বলে গেল, যাচ্ছি তো, কিন্তু হাড়গোড় কিছু রেখে আসতে হতে পারে, এটা বলে গেলাম। তারপর একেবারে জয়পুর পৌঁছে শট দেবার ঠিক আগে শৈলেনকে বলা হয় যে তাকে মন্দার বোস ঠেলা মারবে ঠিকই, কিন্তু সে পাহাড় দিয়ে গড়িয়ে পড়ার আগে তাকে ধরে নেবে, আর তারপর তাকে দেখানো হবে একেবারে পাহাড়ের নিচে জখম অবস্থায় পড়ে আছে, সুতরাং তার চিন্তার কোনো কারণ নেই। শট নেবার পর সেই দিনই শৈলেন কলকাতায় টেলিফোন করে জানিয়ে দিল, তোমাদের কোনো চিন্তা নেই, আমার হাড়গোড় সব ঠিক আছে। এদিকে ষাঁড়ের গলিতে ভিড় জমতে আরম্ভ করেছে। ঘাটে ছিল বাঙালিদের ভিড়, আর এখানে শুনছি খালি হিন্দি কথা। শুটিং দেখার উৎসাহে এখানেও কেউ কম যায় না। মনে মনে ভাবছি ষাঁড় কাছাকাছি পৌঁছলেও এই ভিড় ভেদ করে আমাদের ক্যামেরার সামনে পৌঁছবে কি? প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর কামুর আবির্ভাব হলো, কিন্তু ষাঁড় কই?
কামু মুখ কালো করে বলল, ষাঁড় অর্ধেক পথ খাদ্যের লোভে তার পিছন পিছন এসে হঠাৎ কি খেয়ালে মাইন্ড চেঞ্জ করে উল্টো মুখে ঘুরে তার জায়গায় ফিরে গেছে। তবে কি ষণ্ড পর্ব বাদ দিতে হবে? সে তো হয় না। কাশিতে এসে ষাঁড় পাওয়া যাচ্ছে না বলে ঘটনা পাল্টাবার ইচ্ছে আমার একেবারেই নেই। এই সময় গলির মাথা থেকে হঠাৎ একটা শোরগোল শোনা গেল। আমাদের যে একটা ষাঁড়ের দরকার সে খবরটা ইতিমধ্যে চারদিকে ছড়িয়ে পড়েছিল। দু একজনকে বলেও দেওয়া হয়েছিল কাছাকাছি সন্ধান করতে। তাদেরই একজন একটা জাঁদরেল ষাঁড় দেখতে পেয়ে সেটাকে ধরে এনেছেন। শুধু তাই নয়, সেই সঙ্গে ষাঁড়ের মালিককেও ধরে এনেছেন। কিন্তু ক্যামেরা যেখানে দাঁড় করানো হয়েছে, অর্থাৎ দৃশ্যটা যেখানে নেব বলে ঠিক করেছি, সেখানে ষাঁড়টাকে আনা যাবে না। কারণ ষাঁড় আর ক্যামেরার মধ্যেখানে গলির মুখটাতে একটা লোহার বেড়া রয়েছে। সেটার মধ্যে দিয়ে একটা মাঝারি সাইজের গরু ঢুকতে পারে, কিন্তু ষাঁড় ঢুকবে না। গলির উল্টো মুখে বেড়া নেই, কিন্তু সেখান দিয়ে ষাঁড় আনতে হলে আরও 4টে গলি ঘুরে উল্টো দিক দিয়ে আনতে হবে। তাও আবার মাঝপথে যে ষাঁড় বেঁকে বসবে না তার কি ঠিক? তাই আমার ক্যামেরাটাকেই নিয়ে গেলাম বেড়ার উপারে। দৃশ্যটা হচ্ছে এই: মগনলালের লোক ফেলুদা আর তোপসেকে নিয়ে ষাঁড়ের পাশ কাটিয়ে এগিয়ে যাবে। ফেলুদা কয়েক পা এগিয়ে পিছন ফিরে দেখবে লালমোহন ষাঁড়ের সামনে পড়ে থমকে গেছে। কারণ জিজ্ঞেস করাতে লালমোহন জানাবে যে 78-এ তার নাকি একটা ফাঁড়া আছে এবং তার বিশ্বাস এই শাড়ি সেই ফাঁড়া। ফেলু এগিয়ে গিয়ে তাকে ধমক দেওয়াতে কোনো রকমের সাহস সঞ্চর করে বাধা অতিক্রম করে লালমোহন হাঁপ ছাড়বে। আমরা নতুন জায়গায় ক্যামেরা বসিয়ে একটা রিহার্সাল করব বলে তোড়জোড় করছি, এমন সময় লক্ষ্য করলাম যে জনতার মধ্য থেকে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে। কাশির লোকেরা ষাঁড় জিনিসটাকে বেজায় ভক্তি করে। সেই ষাঁড়কে এতক্ষণ গলির মধ্যে আটকে রাখাতে তাদের মধ্যে থেকে আপত্তি উঠেছে। বুঝলাম রিহার্সাল চলবে না। দুর্গা বলে কপালে যা থাকে সেভাবেই শটটাকে নিয়ে নিতে হবে। মগনলালের নীল শার্ট পরা লোক আর 3 মাস্কেটিয়ার্স ষাঁড়ের পিছনে গিয়ে দাঁড়ালো। ক্যামেরা রেডি করে অ্যাকশন বলতেই তারা এগিয়ে এলো সামনের দিকে। নীল শার্ট কাশিরই লোক, এই শ্রেণীর জানোয়ারে অভ্যস্ত। সে ষাঁড়টার পাশ দিয়ে যাবার সময় সেটাকে মৃদু ধাক্কা মেরে এক পাশে সরিয়ে দিয়ে ফেলু আর তোপসের জন্য পথটা একটু চওড়া করে দিল। ফেলু আর তোপসে দিব্যি বেরিয়ে গেল। লালমোহনের কথা ছিল ষাঁড়টাকে দেখে হাত 3 দূরে দাঁড়িয়ে পড়বেন, আর কথা মতো তাড়ালেনও বটে তিনি। কিন্তু সেই মুহূর্তে ষাঁড় বাবাজি হঠাৎ তার দিকে ফিরে এমনভাবে শিংনাড়া দিয়ে উঠলেন যে ভয়টা আর লালমোহনের অভিনয় করে দেখাতে হলো না। ষাঁড়ের আস্ফালনে জটায়ু চোখ কপালে তুলে হাত পা ছুঁড়ে ছিটকে 3 হাত পিছিয়ে গেলেন। ফলে দৃশ্যটা যা ভেবেছিলাম তার চেয়ে 3 গুণ বেশি ভালো হয়ে গেল। দুঃখের বিষয়, ক্যামেরা ঠিক মতন কাজ না করায় এমন চমৎকার ষাঁড়ের শটটা শেষ পর্যন্ত ছবি থেকে বাদ পড়েই গেল। ছবিতে দেখতে যে জিনিসটা খুব সহজ সাধ্য বলে মনে হয়, শুটিং করতে অনেক সময় সেটার জন্য অনেক মেহনত করতে হয়। প্রত্যেক ছবিতেই এ ধরনের সহজ কিন্তু সহজ নয় শট বা দৃশ্য থাকে। তার কয়েকটার কথা শুটিংয়ের গল্প করতে গিয়ে তোমাদের আগেও বলেছি। জয় বাবা ফেলুনাতেও ছিল। তার একটার কথা বলি। ফেলুদা, লালমোহন আর তোপসেকে ছবিতে প্রথমে দেখা যাবে তারা মালপত্র নিয়ে সাইকেল রিক্সা চেপে বেনারসের রাস্তা দিয়ে তাদের হোটেল ক্যালকাটা লজের উদ্দেশ্যে চলেছে। একটা রিক্সায় ফেলু আর একটায় লালমোহন আর তোপসে। দূর থেকে যদি এদের দেখানো হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম দর্শনের পক্ষে সেটা ভালো নয়, কারণ তাতে লোকের মন ভরবে না আর মানুষগুলোকে চেনানোও মুশকিল হবে। তাই তাদের চলন্ত রিক্সার কাছ থেকেই দেখাতে হবে। এইভাবে ক্লোজ আপে দেখালে লালমোহনের কিছু বিশেষ অভিব্যক্তি ক্যামেরায় ধরা পড়বে। তীর্থস্থানে পা পড়তেই লালমোহনের ভক্তিভাব জেগে উঠেছে, তাই রাস্তার ধারে মন্দির দেখলেই সে কপালে হাত ঠেকাচ্ছে। মুশকিল হলো এই যে চলন্ত রিক্সার সামনে থেকে যাত্রীর ক্লোজ আপ নিতে গেলে ক্যামেরা রাখতে হয় চালকের জায়গায়। তাই যদি হয় তাহলে রিক্সা চলবে কি করে? অনেক মাথা ঘামিয়ে ঠিক করা হয় যে সামনের চাকা সমেত চালকের সিটটা খুলে রিক্সার পেছনের অংশটা জুড়ে দেওয়া হবে একটা ট্যাক্সির পিছনে। ক্যামেরাম্যান সমেত ক্যামেরা থাকবে ট্যাক্সির পিছনের ক্যারিয়ারে, আর ট্যাক্সিটা রিক্সাটাকে টেনে নিয়ে চলবে ঠিক রিক্সার স্পিডে। একটা রিক্সাওয়ালাকে বলাতে সে তার গাড়ির এই সার্জিক্যাল অপারেশনটা করতে রাজি হয়ে গেল। চালকের অংশ খুলে ফেলা হলো, আর বাকি অংশটা আমাদের কাজের জন্য বহাল করা 3টে ট্যাক্সির একটার পিছনে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। তারপর ক্যারিয়ারের ঢাকনা খুলে ক্যামেরা বসিয়ে সেটাকেও দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো। কিন্তু রিক্সায় লালমোহন আর তোপসেকে বসিয়ে ক্যামেরায় চোখ লাগিয়ে দেখা গেল তারা দুজন বড্ড বেশি কাছে এসে পড়েছে।
যাত্রীদের যখন আর পিছানো যাবে না তখন ক্যামেরাকেই পিছোতে হবে। শেষটায় গাড়ির পিছনের কাঁচ খুলে রেখে ক্যামেরা হাতে নিয়ে পিছনের সিটে উল্টো দিকে মুখ করে চোখ লাগিয়ে দেখা গেল এবারে ঠিক যেমনটি চাই তেমনটি হয়েছে। তোড়জোড়টা করা হচ্ছিল রাস্তার উপরে, ফলে যথারীতি চারিদিকে ভিড় জমে গেছে। শট নেব বলে যখন ট্যাক্সি রওনা করে দেওয়া হয়েছে তখন দেখি বেশ কিছু বেনারসি মস্তান সাইকেলে চেপে ঠিক তোপসে আর লালমোহনের গা ঘেঁষে চলেছে, যাতে ক্যামেরায় তাদের ছবি উঠে যায়। এবার আর মিষ্টি কথায় কাজ হবে না, তাই দলের ছেলেরা কোমর বেঁধে লেগে গেল এই ক্যামেরা লোলুপদের তাড়ানোর জন্য। মাইলখানেক চলার পর যখন দেখা গেল রোড ক্লিয়ার, সাধারণ পথচারী আর যানবাহন ছাড়া আর কিছু নেই, তখন ট্যাক্সি থেকে হাঁক দিয়ে লালমোহন আর তোপসেকে জানানো হলো যে শট নেওয়া হচ্ছে। এইভাবে সেই রিক্সাতে বসিয়ে ফেলুর শটটাও নেওয়া হলো। এই কারসাজিটা জানা না থাকলে পর্দায় দেখে কেউ বুঝতে পারবে না যে কি করে এই শট নেওয়া হয়েছে। বেনারসে একটা ছাড়া সব দৃশ্যই নেওয়া হয়েছিল দিনের বেলায়। দিনের শুটিংয়ের ঝামেলা রাত্রের তুলনায় অনেক কম। তার একটা কারণেই যে ছবি তুলতে গেলে বিশেষ করে বেনারসের গলি টলিতে নিজেদের আলোর ব্যবস্থা করতে হয়। স্টুডিওতে যেমন লোহার স্ট্যান্ডে লাগানো বড় বড় আলো ব্যবহার করতে হয়, তেমন সব আলো সঙ্গে করে নিয়ে যেতে হয়, আর তাতে লটবহর বেড়ে যায় অনেক বেশি। তাছাড়া যেখানে শুটিং হবে সেখানে ইলেকট্রিক কানেকশনের ব্যবস্থা করতে হয়। যেখানে ইলেকট্রিসিটি নেই সেখানে জেনারেটর নিয়ে যেতে হয়, ফলে যে অঞ্চলে শুটিং হবে সেখানকার লোকদের বেশ ব্যতিব্যস্ত করে তুলতে হয়। বেনারসে আমাদের নাইট শুটিং হয়েছিল বাঙালি টোলার পান্ডে হাভেলি বা পাড়ে হাভেলিতে। তবে সেটার কথা বলার আগে রাজস্থানে সোনারকেল্লার একটা নাইট শুটিংয়ের কথা একটু বলে নিয়ে এই ফাঁকে। গল্পে ঘটনাটা ঘটছে মাঝরাত্রিরে, আর আমাদের শুটিংটাও হয়েছিল মাঝরাত্রিরে, একেবারে হাড় কাঁপানো শীতের মধ্যে। ফেলুদা, তোপসে আর লালমোহন রামদেওরা স্টেশন থেকে জয়সলমীরের ট্রেনে উঠছে। কিছুক্ষণ গাড়ি চলার পর তাদেরই কামরার পাদানিতে এসে উঠেছে রাজস্থানীর ছদ্মবেশে মন্দার বোস। ট্রেনের কামরার ভিতরে যা কিছু ঘটনা ঘটবে সে সব তোলা হবে কলকাতার স্টুডিওতে আমাদের তৈরি কামরাতে। কিন্তু কামরার বাইরে বেশ কিছু শট আছে যেটা স্টুডিওতে নেওয়া সম্ভব নয়। তার মধ্যে সব দিক দিয়ে সবচেয়ে কঠিন শট হলো মন্দার বোস চলন্ত ট্রেনে লোহার রড ধরে ঝুলতে ঝুলতে এক কামরা থেকে আর এক কামরায় চলে যাচ্ছে। কাজটা সবচেয়ে কঠিন অবশ্যই কামু মুখার্জির জন্য, যিনি মন্দার বোসের ভূমিকায় অভিনয় করেছেন। এই দৃশ্য বিদেশে তোলা হলে অভিনেতার বদলে পেশাদারি স্টান্টম্যান ব্যবহার করা হতো। দুঃখের বিষয় বাংলাদেশে ভালো স্টান্টম্যান নেই। সেটা আমরা জেনেছিলাম জলসাঘর ছবি তোলার সময়। ছবির শেষ দৃশ্যে দেখানো হয়েছিল জমিদার বিশ্বম্ভর রায় ঘোড়া থেকে পড়ে যাচ্ছেন। ছবি বিশ্বাসকে দিয়ে তো আর এ কাজ করানো যায় না। কাজেই খাঁ সাহেব বলে কলকাতার অন্যতম সেরা স্টান্টম্যানকে নেওয়া হয়েছিল। এই খাঁ সাহেবকে বালির উপর একটিবার মাত্র ঘোড়া থেকে পড়ে 3 দিন শয্যা নিতে হয়েছিল। সোনারকেল্লার এই দৃশ্যের জন্য অবশ্যই কামু গোড়া থেকেই বলে রেখেছিল যে এই অসম সাহসিক কাজটা ও নিজেই করবে। কামুর ডান পিটামোর নমুনা আমরা আগেও পেয়েছি, তাই তার কথায় ফসানা করার কোনো কারণ দেখিনি। দৃশ্যটা তোলার জন্য জয়সলমীরের পথে লাঠি বলে একটা ছোট্ট স্টেশন বাছা হয়েছিল। ইঞ্জিন ও কামরা সমেত স্পেশাল ট্রেন এসেছে শুটিংয়ের জন্য। ড্রাইভার মশাইকে ব্যাপারটা বুঝিয়েও দেওয়া হয়েছে। তাকে হয়তো আমাদের নির্দেশ মতো বারবার ট্রেন আগুপিছু করতে হতে পারে। ট্রেন ছাড়াও আর একটা জিনিস এসেছে আমাদের কাজের জন্য, সেটা হলো একটা ট্রেনের ট্রলি। লাইনের উপর দিয়ে মানুষে ঠেলে নিয়ে যাওয়া এই ট্রলি নিশ্চয়ই তোমরা সকলেই দেখেছো। ট্রেন যে লাইনে চলবে তার ঠিক পাশেই সমান্তরাল লাইনে ট্রেনের সঙ্গে সঙ্গে চলবে ট্রলি, আর সেই ট্রলির উপর থাকবে আমাদের ক্যামেরা। সঙ্গে আরেকটি ক্যামেরা আছে, সেটা থাকবে সহকারী ক্যামেরাম্যান পূর্ণেন্দুর হাতে। তাকে চড়তে হবে কামরার ছাতে। ছাতে উপর হয়ে শুয়ে ক্যামেরাটাকে হাতে নিয়ে সেটা ঝুলিয়ে দিতে হবে এমনভাবে যাতে ঠিক মন্দার বোসের মাথার উপর থেকে দৃশ্যটা তোলা যায়। এইভাবে মন্দার বোসের সার্কাসের খেল আরো শ্বাসরোধকারী বলে মনে হবে। তোড়জোড় যখন শেষ হলো তখন রাত 12টা। প্রায় মরুভূমির মাঝখানে রেল স্টেশন। কামু তৈরি হয়ে কামরার পাদানিতে উঠে দরজার লোহার রডটা ধরতেই বৈদ্যুতিক শক খাওয়ার মতো করে হাতটা পিছিয়ে নিল। লোহা এমনই ঠান্ডা হয়ে গেছে যে হাতে ধরা যায় না। এই ঠান্ডা সইয়ে নিতে মিনিট খানেক সময় নিল। তারপর আমরা সবাই তৈরি হয়ে ইঞ্জিনের দিকে টর্চ ফেলে জানিয়ে দেওয়া হলো এবার গাড়ি ছাড়তে হবে। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে রেলের কুলি আমাদের ট্রলি ঠেলতে আরম্ভ করলো। গাড়িটা একটু স্পিড নিলে তবে শট দেওয়া হবে। আমি আর সৌমেন্দু ট্রলির ক্যামেরার সঙ্গে রয়েছি। পূর্ণেন্দু
কামরার ছাদ থেকে ক্যামেরা ঝুলিয়ে রেডি, আর ট্রলির কুলিও আশ্চর্যভাবে ঠিক ট্রেনের সঙ্গে তাল রেখে ট্রলি ঠেলে চলেছে। ট্রলির উপর আবার আলো রাখা হয়েছে, যেটা না থাকলে মন্দার বোসকে দেখাই যেত না, ফলে ছবিও উঠতো না। প্রায় মিনিট খানেক চলার পর শট নেবার ব্যবস্থা হলো। মন্দার বোস এতক্ষণ বাদুর ঝোলা হয়েছিলেন, এবার তাকে নির্দেশ দিতে তিনি তার সার্কাসের খেল দেখিয়ে দিলেন, আর আমাদের এই সুকঠিন শটটি একবারেই উতরে গেল। এই ট্রেনের শুটিংটা এমন এক জায়গায় হয়েছিল যেখানে দর্শকের ভিড়ের কোনো প্রশ্নই ওঠে না। ওই একটা ব্যাপারে তাই আমরা নিশ্চিন্ত হতে পেরেছিলাম। কাশিতে বাঙালি টোলার গলিতে শুটিংয়ের টাইম রাখা হয়েছিল রাত 8টা। ফেলুদা, তোপসে আর লালমোহন রাত্রের খাওয়া সেরে গলিতে বেড়াতে বেরিয়েছে। শখটা লালমোহনেরই, কারণ আগামী উপন্যাসের জন্য সে বেনারসের গলির অ্যাটমসফিয়ারটা একটু চোখে দেখতে চায়। জনমানব শূন্য থমথমে গলিতে তিনজনে গল্প করতে করতে হেঁটে যাবে, আর তার পাশেরই একটা গলিতে ঠিক সেই সময় একটা রক্তহীন করা খুন হবে। দৃশ্যটার জন্য যে ডায়ালগ লেখা হয়েছে সেটা বলতে গেলে কতখানি পথ হাঁটতে হবে সেটা হিসেব করে পরপর 3টে গলি বাছা হয়েছে পাড়ে হাবেলিতে। আমরা আগের দিন রাত্রে গিয়ে দেখে এসেছি যে জায়গাটায় এমনিতে প্রায় আলো নেই বললেই চলে। রাস্তার আলো জ্বললেও তাতে পথচারীর খুব একটা সুবিধে হয় না, কাজেই পুরো জায়গাটাকেই আলো করতে হবে আমাদের স্টুডিওর আলো দিয়ে। কথা ছিল ইলেকট্রিশিয়ানরা চলে যাবে 6টায়, আমরা বাকিরা অভিনেতা সমেত হাজির হব 8টায়। ঘড়ি ধরে সময় মতো গিয়ে গলির অবস্থা দেখে চক্ষু স্থির। আমাদের বাছাই করা 2টো গলির ঠিক মধ্যিখানে একটা অপেক্ষাকৃত প্রশস্ত জায়গায় কমপক্ষে 1000 লোক জমায়েত হয়েছে। তার মধ্যে ছেলে মেয়ে, বুড়ো বুড়ি, বাঙালি পশ্চিমা কিছুই বাদ নেই। সত্যি বলতে কি, আমরা যে একটু নড়ে চড়ে কাজের জন্য তৈরি হব তারও কোনো উপায় রাখেনি বাঙালি টোলার অধিবাসীরা। সবাই অনড় হয়ে শুটিং দেখার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, অথচ এই সামান্য বুদ্ধিটুকু কারুর নেই যে এই অবস্থায় শুটিংয়ের কোনো প্রশ্নই উঠতে পারে না। গলা তুলতে হলো। 1000 লোকের সমবেত গুঞ্জনে কোলাহলটাও তো তখন জমেছে ভালোই। তারও স্বরে জানিয়ে দেওয়া হলো যে লোক না সরলে আমাদের কাজ বন্ধ হয়ে যাবে। 5 বলেও যখন কোনো ফল হলো না, তখন আমার লোকেদের তল্পি তল্পা গুটিয়ে হোটেল ফিরে যাবার আদেশ দিয়ে দিলাম। কলকাতায় ফিরে গিয়ে স্টুডিওতে কাশির গলি তৈরি করে নিয়ে কোনো রকমে কাজ সারতে হবে, এখানে হবে না। হোটেলে ফিরে রাত্রের খাওয়া সেরে শোবার তোড়জোড় করছি, এমন সময় সদর দরজায় কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি 2 যুবক দণ্ডায়মান। যে পাড়ায় শুটিং করতে গিয়েছিলাম এরা নাকি সেই পাড়ারই ছেলে। আমার হাতে পায়ে ধরে বলল, দাদা কাল আবার আসুন, একটু রাত করে আসুন, গ্যারান্টি দিচ্ছি কোনো ভিড় হবে না। আপনি কাশিতে এসে আমাদের পাড়ায় কাজ না করে ফিরে গেলে আমরা মুখ দেখাতে পারবো না, চিরকালের জন্য কাশির একটা কলঙ্ক থেকে যাবে, ইত্যাদি ইত্যাদি। অনেক ভেবে পরদিন আর একটা চেষ্টা দেবার সিদ্ধান্ত নেওয়া হলো। বললাম, গিয়ে ভিড় দেখলে কিন্তু তৎক্ষণাৎ ফিরে আসব। এরা যে কথা রাখতে পারবেন সেটা কিন্তু স্বপ্নেও ভাবিনি। কিন্তু আশ্চর্য, দ্বিতীয় দিন রাত 11টায় পৌঁছে 3টে পর্যন্ত আমরা যেভাবে নির্বিঘ্নে কাজ করলাম তেমন স্টুডিওতেও হয় না। একটা ব্যাপার একটু মুশকিলে পড়তে হয়েছিল। বাঙালির দোকান রিঙ্কু সিল্ক হাউসের লোক আমাদের ছবি মারফত যাতে তাদের দোকানের বিজ্ঞাপন হয় সেই মতলবে দিনের বেলা কখন জানি এসে গলির সর্বত্র তাদের দোকানের নাম লেখা পোস্টার আটকে দিয়ে গেছে। যেদিকে তাকাই বাড়ির দেয়ালে, পাঁচিলে, মন্দিরের গায়ে, ল্যাম্পপোস্টের গায়ে সব জায়গায় জাজ্জল্যমান হয়ে আছে রিঙ্কু সিল্ক হাউস। যার কীর্তি তিনিও উপস্থিত ছিলেন। তাকে বুঝিয়ে বলা হলো যে বিজ্ঞাপনগুলো থাকতে দিলে একটা ভয় আছে যে লোকে ফেলুদাকে না দেখে শুধু ওগুলোই দেখবে, আর তার ফলে তার দোকানের লাভ হলেও আমাদের ছবির ক্ষতি হতে পারে, সুতরাং ওগুলি তুলে ফেলা দরকার। ভদ্রলোক একটু মুষড়ে পড়লেও তাকে তোয়াজ করার কোনো প্রশ্নই ওঠে না। ভানু এবং দলের কয়েকজন মিলে 8 ঘন্টার মধ্যে 2-1 বাদে সব পোস্টার তুলে ফেলে দিল। এখানে এই দৃশ্যের সাউন্ড রেকর্ডিং করার কথাটা একটু বলি। আউটডোরে যেসব দৃশ্যে কথাবার্তা থাকে সেগুলো তখন রেকর্ড করা হলেও ছবিতে ব্যবহার করা চলে না, কারণ অন্যান্য শব্দের জন্য কথা পরিষ্কারভাবে রেকর্ড হয় না। সে সাউন্ডটা তোলা হয়, সেটাকে বলে গাইড ট্র্যাক। পরে স্টুডিওতে ফিরে এসে এই গাইড ট্র্যাক শুনে অভিনেতাদের দিয়ে হুবহু সেই রকম ভাবে কথা বলিয়ে আবার রেকর্ডিং করা হয়। আমাদের এই গলি দৃশ্যে একটা সমস্যা দেখা দিয়েছিল, সেটা হলো 3 জন দূর থেকে কথা বলতে বলতে এগিয়ে আসছে। এই কথা যিনি রেকর্ড করবেন তিনি থাকবেন কোথায়? তিনি তো আর সঙ্গে সঙ্গে হাঁটতে পারবেন না, তাহলে তো তাকে ক্যামেরায় দেখা যাবে। বাঙালি টোরাল এই দৃশ্যের সাউন্ড তোলার জন্য আমরা একটা ফন্দি বার করেছিলাম। লালমোহনের কাঁধে দিয়েছিলাম একটা ঝোলা, আর ঝোলার মধ্যে পুরে দেওয়া হয়েছিল একটা ছোট্ট ক্যাসেট টেপ রেকর্ডার। শটটা শুরু হবার ঠিক আগে সেটা চালু করে দেওয়া হতো।
আর শট শেষ হলে সেটা ঝোলা থেকে বার করে দেখে নেওয়া হতো কথা ঠিক বোঝা যাচ্ছে কিনা। বলা বাহুল্য, ঝোলা লালমোহনের কাঁধে থাকলেও টেপ রেকর্ডারে 3 জনের কথাই দিব্যি রেকর্ড হয়ে যেত। কাশিতে আমরা সবশুদ্ধ 13 দিন শুটিং করেছিলাম। দিনে 3 মিনিটের হিসেবে দেখা যায় এই শুটিংয়ে জয় বাবা ফেলুনাথের 3 ভাগের 1 ভাগ তোলা হয়ে গিয়েছিল।